নমস্কার। এতদিন আপনারা আপনাদের জীবনে অনেক বড় বড় সাংবাদিক দেখেছেন। এবিপি আনন্দের সুমন দে, বিশ্বনাথ মজুমদার, মৌপিয়া নন্দী, অতি বড় বড় বাংলার সাংবাদিক দেখেছেন আপনারা। কিন্তু এই যে আমি সাংবাদিককে আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি, এই সাংবাদিকের যে সাংবাদিকতার চরিত্র, সাংবাদিকতার নীতি যে অবলম্বন করে ইনি সাংবাদিকতা করেন, তাতে বড় বড় যে সমস্ত সাংবাদিকদের নাম নিলাম, বড় বড় যে সমস্ত অ্যাঙ্কারদের নাম নিলাম, তারা কিন্তু মনে হচ্ছে এনার কাছে ফিকে। কারণ ইনি একা হাতে সাংবাদিক, একা হাতে রিপোর্টার, একা হাতে কোনো চ্যানেলের কর্ণধার, আবার একা হাতে একটি ডিজিটাল মিডিয়ার জাজ বলা চলে, বা বলা চলে নয়, আগামী দিনে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় অথবা রাষ্ট্রপতির কাছ থেকে যদি এনার কাছে অফার আসে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারটা ছেড়ে দেওয়া হবে, ভ্যাকেন্সি রয়েছে, দয়া করে আপনি সেই চেয়ারের শোভা বাড়ান। কারণ সাংবাদিকতার চেয়ারে বসে এই সাংবাদিক যার ছবি দেখছেন, এনার নাম হচ্ছে আমজাদ আলী। এই সাংবাদিকতার চেয়ারে বসে একা হাতে রিপোর্টিং করে তথ্য তুলে এনে একটা জাজের যা কাজ, একটা আদালতের মাননীয় বিচারকের যা কাজ, সেই কাজ একা হাতে তিনি চেয়ারে বসে করে দিলেন। তাহলে এমন সাংবাদিক আমাদের বর্ধমান তো দূরের কথা, ভারতবর্ষের গর্ব হওয়া উচিত, যে একটা কেসকে মাত্র আধ ঘন্টার রিপোর্টিং এ শুধু রিপোর্ট করে ভারতবাসীকে দেখালেনই নয়, তার সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন, জাজ হয়ে গেলেন স্বয়ং নিজে। কেন বলছি ঘটনাটা? সকলেই প্রশ্ন করছেন যে এই সাংবাদিকতার সঙ্গে হয়তো আমার কিসের শত্রুতা যে এনাকে দেখাচ্ছি। এই সাংবাদিককে আমি চিনিও না, জানিও না, কিন্তু এনার একটা রিপোর্টিং আমি দেখলাম। সেই রিপোর্টিং আপনাদেরকে ক্লিপিংস এর মাধ্যমে ছোট ছোট করে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের হাতেই ছেড়ে দেবো যে একটা ক্রাইম রিপোর্টিং করতে গেলে এই সাংবাদিক যে যে তথ্য তুলে ধরছেন এবং যেভাবে এই রিপোর্টিংটাকে বিকৃত করে মানুষের মনে নিজের জাজমেন্টটাকে বসাতে চাইছেন, সেটা কি ক্রাইম রিপোর্টিং এর ভিত্তি? সেটা আদৌ কি কোনো ক্রাইম রিপোর্টিং এর বইয়ে বা ল বুকে বলা রয়েছে? সেটা আদৌ কি ভারতবর্ষের সংবিধান কোনো একটা ক্রাইম রিপোর্টারকে এই শক্তি দেয়? সেগুলো আপনাদেরকে বিচার করতে হবে, আপনারা বলবেন। পরিপ্রেক্ষিতে বলে রাখি যে আজকের ঘটনা নয়, আজ থেকে 7-8 দিনের আগেকার ঘটনা। এই সাংবাদিক শিক্ষক, বর্ধমানের শিক্ষক অতীন কুমার মণ্ডলকে নিয়ে একটি প্রতিবেদন করেছেন। সেই অতীন কুমার মণ্ডলের নামে অভিযোগ রয়েছে যে তিনি একটি ছাত্রীর, দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে নির্যাতন করেছেন, কুকর্ম করেছেন। তার অভিভাবক, তার মা এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। আমি এই রিপোর্টিংটি তার চ্যানেলে দেখি, এবং দেখার পর থেকেও অতীন কুমার মণ্ডলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার দরুন আমি ব্যাপারটাকে গভীরভাবে খোঁজ নিই, এবং গভীরভাবে খোঁজ নিতে গিয়ে যে সমস্ত তথ্য, যে সমস্ত পয়েন্টস আমার হাতে উঠে এসেছে, যে সমস্ত সন্দেহজনক পয়েন্ট আমি বলবো আমার হাতে উঠে এসেছে, সেগুলো আমি দর্শক বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেই পয়েন্টস গুলো একে একে আপনাদেরকে বলবো, এবং এই টপিক গুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে এই সাংবাদিকতার পিছনে কতটা ভিত্তি রয়েছে, এবং সেই দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর মায়ের যে অভিযোগ, সেই অভিযোগের সঙ্গে অতীন কুমার মণ্ডলের বাস্তবের যে ঘটনা তার কতটা মিল রয়েছে, বা বলা চলে যে কতটা অসঙ্গতি রয়েছে, সেটা আপনাদেরকেই বিচার করতে হবে, এবং বিচারের পরে কমেন্টসও আপনাদেরকে করতে হবে। তো সময় নষ্ট না করে প্রথম এনার যে টপিক, ইনি যে বক্তব্যটা প্রথমেই দিয়েছিলেন, সেটা আপনাদেরকে একবার ছোট্ট করে শোনাই, তারপরে এর বিশ্লেষণে আসছি। নমস্কার, আমি আমজাদ আলী শেখ, আর আপনারা দেখছেন আলফা টিভি লাইভ। আজকে যে তথ্য বা যে খবরাখবর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে বিগত 4 মাস আগের ঘটনা। হ্যাঁ, 4 মাস আগের ঘটনা, আজকে সেটা প্রকাশ্যে এসেছে। আপনাদের জানিয়ে রাখি যে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, মাত্র 6.5 বছর বয়স, সেই ছাত্রীকে যৌন হেনস্থা করেছে এক শিক্ষক। জানা যাচ্ছে যে বিগত 4 মাস আগে ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করে এক শিক্ষক।
আর এই শিক্ষকের নাম হচ্ছে অতীন মণ্ডল। তিনি বর্তমানে ওই স্কুলের শিক্ষক। তিন কুমার মণ্ডলের ব্যাপারে যে অভিযোগটা উঠেছে সেটা তিনি নিজেই সরাসরি বলছেন। এখানে সাংবাদিকতার পিছনে তার না আছে কোনো লজিক এবং না আছে কোনো বুদ্ধি। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ এসেই থাকে তাহলে সেটাকে রিপোর্টিং করতে হয় অভিযোগের ভিত্তিতে। এখানে সম্ভবত ওনার কথাটা হওয়া উচিত ছিল, অতীন কুমার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এমনটা তিনি করেছেন, কিন্তু এখানে তিনি সরাসরি অতীন কুমার মণ্ডলের ছবি প্রকাশ্যে দিচ্ছেন এবং প্রকাশ্যে সাইডে ছবি দিয়ে বলছেন যে তিনি ক্রাইমটা করেছেন। না কোনো জিজ্ঞাসা চিহ্ন, না কোনো বিস্ময়বোধক চিহ্ন, না জনতার উপরে ছাড়ছেন, না আইন আদালতের উপরে ছাড়ছেন, না কোনো ইনভেস্টিগেশনের উপর ছাড়ছেন, নিজেই বলে দিচ্ছেন অতীন কুমার মণ্ডল এই কর্মটি করেছেন। কিন্তু এই রিপোর্টিংটা দেখার পরে আমি ভাবলাম যে নিশ্চয়ই এর পেছনে কোনো গভীরতা রয়েছে, নিশ্চয়ই কোনো তথ্য রয়েছে। তা নাহলে তো একটা ক্রাইম রিপোর্ট নির্দিষ্টভাবে করতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে পুলিশ কপি, অর্থাৎ এফআইআর কপি। সাংবাদিকতার কতটুকু নলেজ এনার আমার জানা নেই। ইনি আদৌ মাস কমিউনিকেশন কোনোদিন পড়েছেন বলে আমার ধারণা একেবারেই নেই। ইনি আদৌ জার্নালিজম ব্যাচেলার করেছেন কিনা সেটাও আমার জানা নেই। আজকাল ইউটিউব ফেসবুকের যুগ, যে কেউ চাইলেই বিনা পয়সায় ফেসবুকে একটা চ্যানেল করে দিতে পারছে এবং সেই চ্যানেলের না কোনো রেজিস্ট্রেশন, না কোনো রকম নির্দিষ্ট কোনো টাকা পয়সা, কোনো রকম পারমিশন কিছুই ভারত সরকারের থেকে লাগে না। যে কেউ চাইলেই একটা পেজ করে দিতে পারে, হাতে একটা মানুষের পিছনে ঢোকানোর মতো বুম তৈরি করে নিচ্ছে এবং 2 পয়সার বিনিময়ে, আবার বলছি কথাটা, 2 পয়সার বিনিময়ে কোনো মানুষকে মাটিতে নামানোর জন্য যতটুকু খবর করা দরকার ততটুকু করে দিচ্ছেন, কোনো মানুষকে হিরো করার জন্য যতটুকু খবর করা দরকার করে দিচ্ছেন, যা তা শুরু করেছেন আর কি। ক্রাইম রিপোর্টিং করতে গেলে নির্দিষ্ট যে কোনো তথ্য লাগে, একটা সবার প্রথম পুলিশ কপি লাগে, থানার একটা জিডি করে থাকুক এই নির্যাতিতার পরিবার, থানায় কোনো এফআইআর করে থাকুক এই নির্যাতিতার পরিবার, তার যে একটা প্রতিলিপি লাগে সেইটুকু ধারণা এই 2 টাকার সাংবাদিকের নেই। আমি বলছি 2 টাকার সাংবাদিক এই কারণেই বলছি যে একটা ক্রাইম রিপোর্ট করতে গেলে নির্দিষ্ট তথ্য কি জিনিস লাগে সেটা জানে না। তাকে 2 টাকার সাংবাদিক বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, আমার কাছে ভাষা নেই। অনেকে খারাপ লাগতে পারে কথাটা শুনতে, অনেকে ডিজিটাল মিডিয়ায় করে কাজ করে নিজের পেট চালান, কিন্তু তারা এর মতো, এই সাংবাদিকের মতো এতটা নির্লজ্জ জ্ঞানহীন নন। কারণ সাংবাদিকতা করতে গেলে যারা ডিজিটাল মিডিয়ায় করছে, অনেক আছে বর্তমানে, অনেক চ্যানেল রয়েছে ডিজিটাল মিডিয়ায় কাজ করে, যারা ফেসবুকে চ্যানেল চালায়, তাদেরও কোনো মাস কমিউনিকেশনের ডিগ্রি নেই, তবুও চ্যানেল চালায়। তবুও তারা গুগল হোক ইউটিউব হোক দেখে নিজস্ব শিক্ষা নেওয়ার চেষ্টা করে, কি কি তথ্য লাগে একটা ক্রাইম রিপোর্ট করতে গেলে তারা সেই তথ্য খোঁজার চেষ্টা করে। যদি সেই তথ্য না থাকে তাহলে তারা কিন্তু সেই রিপোর্ট করে না। ঠিক যেমন এই অতীন কুমার মণ্ডলের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। এই সাংবাদিকের এই আলফা টিভি ছাড়া আর কোথাও কিন্তু এই খবরটা প্রকাশিত হয়নি। তার কারণ এই খবরটার পেছনে যে লজিক এই চ্যানেল দিয়েছে সেই লজিকগুলো সবকটাই ভিত্তিহীন এবং কোনো বড় চ্যানেল কিন্তু এগিয়ে আসতে এই খবরের পেছনে আমরা দেখিনি। তার কারণ এই খবরের কোনো পুলিশ রিপোর্ট নেই। আর যে ক্রাইম রিপোর্টে কোনো পুলিশ রিপোর্ট নেই সেটা কোনো ক্রাইম রিপোর্টার রিপোর্টিং এর মাধ্যমে দেখাতে পারেন না এইভাবে, শুধু দেখাতে। আর এই যে আলফা টিভি এ শুধু দেখায়নি, এ অতীন কুমার মণ্ডলকে একেবারে নিজস্ব দোষী সাব্যস্ত করে দিয়েছে, তাকে সাইকো বলে নিজের চ্যানেলে তকমা দিয়েছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নিজের চ্যানেলে তকমা দিয়েছে। আমি দেখাবো সেই ভিডিও, আপনারা দেখুন, তারপরে বিচার করুন। এরকম একটা ঘটনা বর্ধমান শহরের বুকে হরিসভা স্কুলে ঘটে গেল। তা আজকে এই অতীন মণ্ডল কুকর্মের সঙ্গে যুক্ত, তিনি কি করে এই কর্মকাণ্ড ঘটালো? লজ্জা লাগে। বর্ধমান শহরের বুকে এক শিক্ষক যদি 2য় শ্রেণীর ছাত্রীর সঙ্গে যদি যৌন হেনস্থা করে, তাহলে আমার তো মনে হয় যে উনি সাইকো রয়েছেন। মাঝে মাঝে আমরা টিভিতে দেখতাম এই ক্রাইম অ্যালার্ট বা সাবধান ইন্ডিয়া,
টিভির মাধ্যমে দেখতাম যে বাইরের রাজ্যেতে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের বাংলাতে এরকম একটা ঘটনা ঘটবে? বর্ধমান শহরে, যেটা শান্তিপ্রিয় জায়গা বর্ধমান শহর, সেই শান্তিপ্রিয় জায়গা বর্ধমান শহরে এইরকম একটা স্বনামধন্য স্কুলে এরকম একটা ঘটনা ঘটবে? ভাবা যায় না। ইনি নিজেই বলছেন ঘটনাটি 4 মাস আগের, দিয়ে অতীন কুমারের মণ্ডলের যে ছবি সেটাও প্রকাশ করেছেন। করা যায়? যারা ক্রাইম রিপোর্টিং সত্যি মাস কমিউনিকেশন পড়ে করেছেন, যদি আমার ভিডিও দেখে থাকেন একবার আমার উত্তরটা দেবেন, যে রিপোর্টিং করতে গেলে এইভাবে যে অভিযুক্ত, পুলিশ কপি নেই, মেডিকেল রিপোর্ট নেই, তারপরে কি এইভাবে অভিযুক্তের ছবি ভাইরাল করা যায়? প্রচুর ক্রাইম রিপোর্টিং আমি দেখেছি, প্রচুর, কিন্তু পুলিশ কপি ছাড়া এইভাবে বা প্রমাণিত হওয়া ছাড়া এইভাবে কারোর ছবি প্রকাশ করা যায়? এই ঘটনাটা আনন্দবাজার পত্রিকাতে উঠেছিল, সেখানে কিন্তু না হয়েছে বিদ্যালয়ের নাম, না হয়েছে শিক্ষকের নাম। তার কারণ আনন্দবাজার একটি রেপুটেটেড পত্রিকা, সে জানে ক্রাইম রিপোর্ট করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, তাই এখানে কিন্তু অভিযুক্তের নাম তারা কিন্তু দেখায়নি, অভিযুক্ত শিক্ষক হিসাবে করা হয়েছে। ঘটনা প্রমাণ হয়নি সেটাও তারা লিখেছে সুন্দরভাবে, যেভাবে রিপোর্টিং করা হয় সেভাবে। এইভাবে যদি আমজাদ আলীও করতেন, আমি এই হয়তো আজকে প্রতিবেদনটা করতেও বসতাম না। কিন্তু সে ব্যক্তিগত তার সঙ্গে অতীন মণ্ডলের কোনো শত্রুতা রয়েছে কিনা সেটার উত্তর খোঁজার জন্যই আমি আজকে এই প্রতিবেদনটা করতে বসেছি। অতীন মণ্ডলের ছবি এইভাবে তিনি ভাইরাল করলেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষক হিসাবে কাজ করেছেন গত 2011 সাল থেকে। তার এগেনস্টে কোনো আগে পুলিশ হিস্ট্রি রয়েছে কিনা সেটা কি তিনি একেবারে গবেষণা করে দেখলেন? যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন যে তিনি 2.5 বছরের, মাফ করবেন, 6.5 বছরের বাচ্চাকে কুকর্ম করার চেষ্টা করেছেন, সেই শিক্ষক মানে গত দিনে, তার মানে তার এটা একটা স্বভাবে পরিণত ছিল, তাহলে গত দিনেও সে কিছু করার চেষ্টা করে থাকবে। বিভিন্ন স্কুলে সে কাজ করেছে, এর আগেও অন্য স্কুলে কাজ করেছে, বাড়িতে টিউশনি পড়াতে যান, বিভিন্ন আরো ছাত্রী তার রয়েছে, নিশ্চয়ই তার এটার কোনো হিস্ট্রি থাকবে। বা ওই বিদ্যালয় পুরো একটি মহিলা বিদ্যালয়, সেই স্কুলে নিশ্চয়ই পার্টিকুলার একটা ছাত্রীর উপরেই অতীন মণ্ডলের কোনো নজর থাকবে না। আজকে সে দীর্ঘদিন সেখানে কাজ করবে, তার হাতে হয়তো আরো অনেক অনেক মহিলা, বাচ্চা মেয়ে হেনস্থা হয়তো হয়েছে। এরকম কি ঘটনা আগে ঘটে উঠেছে? না আজকে হঠাৎ 13 বছর পর হঠাৎ করে অতীন মণ্ডলের একটা মাথায় সুরসুরি জাগলো যে একটা কুকর্ম করতে হবে ছাত্রীর সঙ্গে, সেই জন্য তিনি চলে গেলেন। এইসব পয়েন্টগুলো ভেবে এই ঘটনাটা যে পুরো ভিত্তিহীন সেটার দিকেই আলো যাচ্ছে, কিন্তু আমি বিচারক নই, সেটার জন্য আইন, আদালত, প্রশাসন খোলা রয়েছে। কিন্তু ঘটনার যে গভীরতা দেখানো হচ্ছে এই আলফা টিভিতে, ততটা গভীর কিন্তু আমার মনে হচ্ছে নয়। তাই অতীন কুমার মণ্ডলকে আলফা টিভির মাধ্যমে, সেই মহিলার মাধ্যমে বদনাম করার চেষ্টা চলছে, এবং অতীন কুমার মণ্ডলকে ওই প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার একটা দীর্ঘদিনের চেষ্টা চলছে, যেটার বাস্তব রূপ দিতে গেলে এরকম একটা অভিযোগ লাগতো। সেটা আমি বলছি, এরপরে যে পয়েন্টগুলো বলবো তাতেও আপনারা একেবারেই আমার সঙ্গে হুবহু নিজেরাও মিল খুঁজে পাবেন, যে আমি যেটা বলছি একই সূত্রে বাঁধা যে চক্রটা বলছি, সেই চক্রটা কিন্তু মিল খুঁজে আপনারা পাবেন। 4 মাস পর ওই ছাত্রীর মা চুপ না থেকে এবার উনি দ্বারস্থ হয়েছেন ডিপিএসসি চেয়ারম্যানের কাছে। তিনি বারংবার চিঠি করেছেন ওই হিন্দু বালিকা বিদ্যালয় অর্থাৎ হরিসভা স্কুলের প্রধান শিক্ষককে, কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য করেননি। তাহলে একটা, আপনারা আমজাদ আলীর এই বক্তব্যটা শুনলেন। এই বক্তব্যটা তিনি বললেন যে 4 মাস আগেকার এটার ঘটনাটার অভিযোগ, বারংবার সেই বিদ্যালয়ে অভিযোগ করেছেন, কিন্তু সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কোন রকম বিদ্যালয়ের প্রশাসন কেউ কোন রকম কর্ণপাত করেননি। আমি একটা আপনাদেরকে স্ক্রিনশটের চিঠি দেখাচ্ছি। এই চিঠিটা সেই নির্যাতিতার যে ছাত্রী রয়েছে, যাকে বলা হচ্ছে নির্যাতিতা, তার মা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে করেছেন। কবে করেছেন তার কোনো ডেট তিনি দেননি, কিন্তু চিঠিটা রিসিভের ডেট দেখা যাচ্ছে 4/7/2024, অর্থাৎ এই জুলাই মাসের 4 তারিখে স্কুল কর্তৃপক্ষ এই চিঠিটা রিসিভ করেছে, অর্থাৎ পেয়েছে। কিন্তু ভদ্রমহিলা চালাকি করে, আমার যতদূর মনে হয়, চিঠিতে ডেট দেননি, কারণ তিনি ঘটনাটাকে 4 মাসের আগের বলেছেন, এবং 4 মাস আগেকার যখন তিনি বলেছেন, বিদ্যালয়কে দোষী দেখানোর জন্য তিনি
চিঠিতে ডেট দিতে পারেননি। কারণ তিনি যদি 4 মাস আগেকার চিঠিতে ডেটটা দিয়ে নিয়ে আসতেন, তাহলে বিদ্যালয় কিন্তু রিসিভ করতো না, বলতো এতদিনকার আগেকার চিঠি আপনারা কেন এতদিন পর নিয়ে এসেছেন। তাই তিনি চালাকি করে কিন্তু ডেটটা দেননি, আমার যত ধারণা। কিন্তু বিদ্যালয় যখন চিঠিটা পেয়েছে ওই ছাত্রীর মায়ের কাছ থেকে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে 4/7/2024, অর্থাৎ এই মাসে। অথচ এখানে আমজাদ আলী রিপোর্টার বলছেন, বা এবং নির্যাতিতার মাও বলছেন, সম্ভবত নির্যাতিতা তার মাও বলছেন যে এই চিঠি তিনি 4 মাস আগে থেকে দেওয়ার চেষ্টা করছেন। একেবারেই মিথ্যে কথা। প্রকাশ্যে দেখা যাচ্ছে চিঠি রিসিভ ডেট 4/7/2024, এর আগে কোনো চিঠি কিন্তু রিসিভ হয়নি। তাই বারংবার চিঠি দেওয়ার এই যে গল্প, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ভিত্তিহীন ঘটনা। এরপরে কিছু বলার আগে আর একটা ছোট্ট ক্লিপিংস আপনাদেরকে দেখাই, দেখুন। শেষমেশ যখন আমাদের অর্থাৎ আলফা টিভি জানতে পারে যে এরকম ঘটনা ঘটেছে, তো সঙ্গে সঙ্গেই প্রধান শিক্ষক এবং ওই নির্যাতিতা ওই ছোট্ট শিশুর মায়ের কাছে পৌঁছালে তিনি প্রথমে কিছু বলতে চাননি। সার্বিকভাবেই তিনি প্রচুর ভয় পেয়েছিলেন। হয়তো কোনো জায়গা থেকে চাপ ছিল, তিনি বলতে চাইবেন না। কিন্তু বর্ধমানের শিক্ষা মহল, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো ছিলেন যে এই খবরাখবর যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে জানতে পারে যে স্কুলে এখনও এরকম একটা শিক্ষক রয়েছে যারা এরকম একটা কুকর্ম করছে। যে ছবিটা দেখছেন সেই ছবিটাই হচ্ছে শিক্ষক অতীন মণ্ডলের। ভালো করে দেখুন সেই ছবি। অতীন মণ্ডল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের শিক্ষক অতীন মণ্ডল। শিক্ষকের নামে একটা ধাপ্পা, কেন এরকম ঘটনা ঘটালো? 2 টাকার সাংবাদিক আমজাদ আলী বলছেন যে সম্ভবত নির্যাতিতার ছাত্রীর মা ভয় পেয়েছিলেন, তাই 4 মাস ধরে কোথাও কোনো আওয়াজ তিনি তোলেননি, এবং তাকে বহু শিক্ষক শিক্ষিকারা এসে সাহস দেন যে এটা নিয়ে আওয়াজ তুলতে হবে। তো আমজাদ আলী বাবু এমনকি কোন শিক্ষক শিক্ষিকার কাছে তিনি বুম নিয়ে পৌঁছেছিলেন যে এটা প্রতিবাদ করছি? কোন শিক্ষক শিক্ষিকা একটা? এখানে তিনি বললেন বহু শিক্ষক শিক্ষিকা এটার প্রতিবাদ করেছেন। তার মিডিয়াতে একটা শিক্ষক শিক্ষিকাকেও কি আপনারা দেখতে পেয়েছেন যে এটা নিয়ে প্রতিবাদের জন্য সুর চড়িয়েছিলেন? অর্থাৎ যারা পেছনের দরজা দিয়ে কাউকে হ্যামার করার চেষ্টা করে, তারা কিন্তু সামনে আসতে ভয় পান। আপনার বাড়িতে যদি চোর আসে, সে কিন্তু সামনের দরজা দিয়ে আসবে না, সে আপনি যখন ঘুমাবেন তখন চুরি করার চেষ্টা করবে। ঠিক এখানে যে শিক্ষক শিক্ষিকা, বেশি জন নেই, আমি জানি আমার কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, কিন্তু ডিপিএসসি সংক্রান্ত, শিক্ষক সংক্রান্ত প্রচুর মানুষের সঙ্গে আমি 9 বছর কাজ করেছি। তাই আমি জানি এই ঘটনার পেছনে 4 থেকে 5 জন শিক্ষক রয়েছেন এই নিন্দনীয় ঘটনাকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য। আর সেই শিক্ষক শিক্ষিকারা পিছনের দরজা দিয়ে অতীন মণ্ডলকে সাহায্য করার চেষ্টা করছে, তাই তারা কখনোই সামনে এসে নিজেদের মুখ দেখানোর মতো সাহস দেখাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই আমজাদ আলী যে বললেন প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা মাঠে নেমেছিলেন অতীন মণ্ডলের প্রতিবাদে, কিন্তু উল্টো রূপ দেখলাম কানলাগেট পত্রিকার নিউজে, যেখানে প্রায় 50 শিক্ষক শিক্ষিকা অতীন মণ্ডলের বিরুদ্ধে যে চক্রান্ত করা হচ্ছে সেইটা নিয়ে তারা মাঠে নেমেছেন। তারা বলছেন যে অতীন মণ্ডলের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছে, সেই চক্রান্তের জন্য তারা আজকে মাঠে নেমেছেন। শিক্ষক সমাজ আজকে ভীত যে প্রত্যেকটা স্কুলে আগামী দিনে কোনো শিক্ষককে কুলসিত করার জন্যই হোক, রাজনীতির প্যাঁচে ফেলার জন্যই হোক, নানা রকম ব্ল্যাকমেল করার জন্যই হোক, আগামী দিনে কিন্তু শিক্ষকদেরকে এরকম একটা হাতিয়ার দিয়ে জব্দ করানো হবে। সেই জন্য বহু শিক্ষক ভীত হয়ে তারা কিন্তু অতীন মণ্ডল এই কাজটা করেছেন মানছেন না এবং রাস্তায় নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তারা মিছিল করে যাচ্ছে। তারা ডিপিএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছেন যে অতীন মণ্ডলের সঙ্গে যে জঘন্য চক্রান্ত হচ্ছে সেটা বন্ধ করা হোক। অর্থাৎ এতগুলো সংখ্যক টিচার বিশ্বাস করেন না বর্ধমান শহরের যে অতীন কুমার মণ্ডল এরকম ঘটনাটা ঘটিয়েছে। তারা কি বলেছেন আমি একবার আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে রাখি, দেখুন। আমাদের অতীন কুমার মণ্ডল হরিসভা স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক। উনি যথেষ্ট ছাত্র দরদী শিক্ষক, কিন্তু
2-4 দিন হলো রিপোর্টে আমরা মাধ্যমে জানতে পারি যে ওনার উপর একটা বিচ্ছিন্ন রকম চক্রান্ত করা হয়েছে, যৌন লাঞ্ছনার একটি অভিযোগ আনা হয়েছে, যেটা আমরা মনে প্রাণে কেউ বিশ্বাস করি না। কারণ অতীন কত দিন যাচ্ছে উত্তরোত্তর শিক্ষকদের বিরুদ্ধে একটা অদ্ভুত চক্রান্ত। তার কি কোনো রকম এই ধরনের মনোভাব হতে পারে যে একটি দ্বিতীয় শ্রেণীর বাচ্চাকে সে সেক্সুয়ালি অ্যাবিউজ করবে বা যৌন নির্যাতন সে করবে? এটা হতে পারে? আমরা শিক্ষক সমাজে মেরুদণ্ড, আমরাও আমাদের শিক্ষকদের কাছ থেকে সব কিছু শিখেছি। আমরা কখনো এটা ভাবতে পারি না যে একজন শিক্ষক এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারবে। যদি তার কোনো রকম অন্য কোনো, তাহলে সে কি করে এটা করতে পারে? কখনো নয়, এটা সম্পূর্ণ চক্রান্ত করা হচ্ছে এবং আমরা প্রতিদিন সংবাদপত্র খুললে এরকম একটা বা একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একদম একদম 100% সাজানো গল্প। কারণ এই যে এই বর্ধমান শহরের শিক্ষকরা কি বলছেন সেটাও আপনারা শুনলেন। এই ছবি আমি কানলাগেট পত্রিকা নিউজের মাধ্যমে পেয়েছি। কিন্তু আমজাদ আলী ফার্স্ট এই খবরটা যখন নিজের চ্যানেলে দেখানোর পরেই কিন্তু অতীন কুমার মণ্ডলকে বদনাম দেওয়ার পরেই কিন্তু এই খবর থেকে সরে গেলেন। এই খবরের যে পরবর্তী ইনভেস্টিগেশন কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু তিনি আর আওয়াজ দেখালেন না। অর্থাৎ আমি বলতে চাইছি যে অতীন কুমার মণ্ডলের হয়ে যে এত শিক্ষক রাস্তায় নেমে প্রতিবাদ করলেন যে তাকে চক্রান্তের শিকার করা হচ্ছে, বিভিন্ন যুক্তি দিলেন যে কিভাবে চক্রান্তের শিকার করা হচ্ছে, সেটা কিন্তু তার মিডিয়া কভার করলো না, তিনি কিন্তু কভার করলেন। অর্থাৎ পারসেপশন বোঝা যাচ্ছে। এতক্ষণে আপনাদের কাছে পারসেপশন ক্লিয়ার যে আমজাদ আলীর কাছে কিছু পৌঁছেছে, কিভাবে খবরটা করতে হবে সেটা করার জন্য। এর পেছনে 3 থেকে 4 জন শিক্ষক রয়েছেন এবং এর পরবর্তীতে আপনাদেরকে যে একটা টপিক আমি দেখাবো, সেই টপিকে এটা যুক্তি পাবে যে এর পেছনে 3 থেকে 4 জন শিক্ষক রয়েছেন এবং তার সাথে সাথে সেই শিক্ষকরা, সেই ছাত্রীটির শিক্ষক অথবা শিক্ষিকারা সেই ছাত্রীটির মাকেও পর্যন্ত প্রভাবিত করেছেন এবং ডিপিএসসির কোনো না কোনো অংশের জড়িত, কোনো না কোনো অংশ এর সঙ্গে জড়িত রয়েছে। অর্থাৎ একটা গভীর চক্রান্ত সার্কেল অতীন কুমার মণ্ডলকে হরিসভা হিন্দু প্রাথমিক বিদ্যালয় থেকে যেন তেন প্রকারেই তুলতে হবে। এই গভীর একটা চক্রান্তের সার্কেলকে পূরণ করছেন 3-4টে টপিক। একটা ফলস নিউজ করে দাও, একটা নির্যাতিতার মাকে বলো এলিগেশন লাগাতে, 3-4টে শিক্ষক শিক্ষিকা এর জন্য যতটুকু ফান্ডিং লাগবে করো, এবং 4 নম্বর স্টেপ হচ্ছে অতীন কুমার মণ্ডলকে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে সরিয়ে দাও। কাদের লাভ হবে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে অতীন কুমার মণ্ডলকে সরিয়ে দিলে? উত্তর খুঁজবো, আগামী দিনে খুঁজবো এবং উত্তর দেখাবো। হাতে তথ্য প্রমাণ সঠিক না নিয়ে দীপ চ্যাটার্জি কোনো টপিকে প্রতিবেদন করে না। সঠিক তথ্য আসবে হাতে, প্রতিবেদন করব, সেদিন সেই শিক্ষকের টিচারদের মুখও দেখাবো। সমস্ত কিছুই তথ্য ধীরে 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 প্রকাশ পাবে। কিন্তু তার আগে আজকের টপিকের প্রতিবেদন, আজকের যে প্রতিবেদন সেটা হচ্ছে মূলত আমজাদ আলীকে একটা উত্তর দেওয়ার জন্য যে ক্রাইম রিপোর্টিং করতে গেলে যে নির্দিষ্ট তথ্যগুলো লাগে সেগুলো নিয়ে। ডিপিএসসির 10 নম্বর ঘরের কথায় আগামী দিনে যাব, কিন্তু আজকে এই টপিক নিয়ে কথাটা আমি বলে নিই। তার আগে একবার যে ছাত্রীটি রয়েছে তার মায়ের বক্তব্য, তিনি কি বলেছেন এবং তার বলার সঙ্গে তিনি যে চিঠিটি করেছেন তার চিঠির যে অসঙ্গতি দুটো, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন ছাত্রীর মা কি বলছে। স্কুল থেকে এসে প্রচুর ভয় খাচ্ছিল, প্রচণ্ড ভয়, প্রচুর যা তা অবস্থা, আমি কিছু বুঝতে পারছিলাম না। প্রথমে স্কুল যেতে চাইছে না, বলে আমি স্কুলে পড়বো না, কোনো স্কুলে যাব না। তারপর রাত্রে প্রচণ্ড ভয় খাচ্ছিলো, ঘুম থেকে ভয়ে ভয়ে উঠে যাচ্ছে রাত্রে, এত ভয় খাচ্ছিলো। তারপরে একটা ম্যামকে বলে আমি চেঞ্জ করলাম। তারপরে কিছুদিন পরে আমি জানতে পারলাম যে ওই স্কুলে একটা টিচার অতীন্দ্র স্যার, ওনার আমার মেয়েকে নিয়ে, অতীন মণ্ডল, উনি আমার মেয়েকে নিয়ে যে বাথরুমের পাশে একটা গলিতে গিয়ে ওই পেচ্ছাপের পাশে হাত দিয়ে, জানি না, হ্যাঁ যৌন হেনস্থা করেছে। আমার আর বলতেও ঘৃণা লাগে, টিচার হয়ে এরকম কর্মকাণ্ড। আমার স্কুলে তো যা তা অবশ্যই, স্কুলে যেতেই ভয় লাগে, মেয়েকে পাঠাতেই ভয় লাগছে। হেড স্যারকে জানিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, উনি তো কোনো ব্যবস্থা নেননি, কিছু বলেননি, এমনকি আমাদের ফোন করারও প্রয়োজন বোধ করেনি যে কি করছেন না করছেন। এর বিচার হোক, সুবিচার হোক, যিনি অন্যায় করেছেন তার
ব্যবস্থা নেওয়া হোক বা শাস্তি নেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছি, প্রচণ্ড ভয় কাছে আমার মেয়ে, আমাদের পরিবারে প্রচণ্ড ভয় লাগছে মেয়েকে নিয়ে। কী হবে, স্কুল না যেতে চাইছে না, তবুও আমরা বলছি, বোঝাচ্ছি, আর আমরা মেয়েকে বেশি প্রেশার দিতে যাই না, খুব ছোট তো, ওইসব বিষয়ে বারবার করলে মাথার ইয়ে হবে। তাহলে আপনি একবারে সুবিচার চাইছেন? আমি বিচার চাইছি। ছাত্রীর মা বেশ মুখ টুক ঢেকে একদম এসেছে। এই মুখ ঢাকার তথ্য দেখে আমার মানে কাহিনীটা দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীতে মনে আছে শাহজাহানের বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন উঠেছিল। তার অর্ধেক অ্যালিগেশন সত্য, তিনি জমি দখল করেছেন, তিনি ভেরি চাষে নাকি ভেরির যে সমস্ত ঘটনাগুলো করেছেন সব করেছেন, তোলাবাজি করেছেন, গুন্ডামি করেছেন এলাকায়। কিন্তু একটা তথ্য বিজেপির মন্ডল সভাপতি নিজেই বলে দিয়েছিলেন যে ভুল, সেটা হচ্ছে কুকর্মের যে তথ্যটা, সেই সাজানো কুকর্মের তথ্যটায় বিজেপির স্বয়ং মন্ডল সভাপতি বলেছিল যে আমরা সকল নারীদেরকে রেখাপাত্রের নেতৃত্বে 2000 টাকা করে দিয়েছি এবং তাদেরকে বলেছি মুখ ঢেকে সামনে এসে বলতে, এবং ঘটনাটি যাতে 3 মাস আগেকার বলা হয়, যাতে কোন রকম মেডিকেল প্রুফ না পাওয়া যায়। এটা বিজেপির মন্ডল সভাপতি শাহজাহানের কেসের সময় সাজিয়ে দিয়েছিল কি বলতে হবে মিডিয়ায়, যাতে বিজেপির ভোট আরো বাড়ে, স্ট্রং হয় মিডিয়াতে মোটিভটা। আর এই ভদ্র মহিলাকে দেখে আমার সেই ঘটনাটা মনে পড়ে গেল, কেন জানি না, এর সঙ্গে কোনো রকম ইঙ্গিত আছে কিনা আমি বলছি না যে এর সঙ্গে কোনো মিল আছে কিনা, কিন্তু মনে পড়ে গেল। আপনারা একবার মিলিয়ে দেখবেন যে ঘটনাটা ইনি বলছেন যে 4 মাস আগেকার, এতদিন তিনি কাউকে বলতে পারেননি, প্রথম কথা। তাহলে এই 4 মাস আগেকার 4 মাস তিনি ঘুমোচ্ছিলেন বাড়িতে। দ্বিতীয় কথা, তিনি বললেন এক শিক্ষিকাকে হরিসভা স্কুলের বলেছি, তিনি সেখানে ব্যবস্থা করে দিয়েছেন। কে সেই শিক্ষিকা? পরিচয় আনা হোক সেই শিক্ষিকা কে, সাধারণ মানুষ জানতে চাইছে। যখন একজন শিক্ষককে অভিযুক্ত করা হলো, অভিযোগ প্রমাণের আগে সেই শিক্ষকের ছবি ভাইরাল করে দেওয়া হলো একটা 2 টাকার সাংবাদিকের মাধ্যমে, তখন একটা শিক্ষিকা, সে তো ভালো কাজ করেছে, তাকে নাকি গাইডেন্স করেছে, তাকে অন্য ক্লাসে ইয়ে করেছে, তাহলে সেই শিক্ষিকাকে একবার সংবর্ধনা দেওয়ার জন্য তার নামটা ডিসক্লোজ করা হবে না? কেন সেই শিক্ষিকা আড়ালে থাকবে? তাহলে কি সেই শিক্ষিকা কোন রকম বুদ্ধি দিয়েছিলেন যে এইভাবে অভিযোগ করতে হবে? জানা নেই, প্রশ্ন উত্তর খুঁজবো, কিন্তু সন্দেশখালীর ঘটনার সঙ্গে এর মিল একটা কিরাম যেন রয়েছে। সেই জন্যই বললাম যে 4 মাস আগেকার ঘটনা যেহেতু বলছে, কেন নির্যাতিতার মা 4 মাস ধরে চুপ করে ছিলেন? আমার আপনার বাড়িতেও বাচ্চা রয়েছে, আমার নিজের মেয়ে রয়েছে 5.5 বছরে, তার সঙ্গে যদি এরকম দুষ্কর্ম হয়, আর সেটা যদি সত্যি করে হয়, আইন আদালত তো চলে যাক, সবার আগে আমি হয়তো সেই ভিকটিমের বাড়ি গিয়ে তার সঙ্গে হেনস্থা করব, তাকে সাথে সাথে মানে নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পারবো না, সাথে সাথে তার সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়তো করে ফেলবো। আমি বলছি না এটা সঠিক রাস্তা, কিন্তু নিজের সন্তান বাচ্চা 6 বছরের সঙ্গে যদি এরকম সত্যি ঘটনা ঘটে, মস্তিষ্ক 4 মাস ধরে কেউ ঠিক রাখতে পারবেন? সেই দিনই সে হয়তো অভিযুক্তের বাড়িতে পাড়ার লোক নিয়ে গিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করবেন। তারপরে তো সে থানায়, সাথে সাথে থানায় যাবেন, মহিলা থানায় যাবেন, চাইল্ড হেল্পলাইনে যাবেন, একটাও করেছেন, মেডিকেল রিপোর্ট করবেন। তিনি যে বলছেন মেয়েটি 4 মাস ধরে ঘুমোতে পারছে না, শুতে পারছে না, ভয় পাচ্ছে, কোন সাইকিয়াট্রিস্টকে তিনি দেখিয়েছেন? কোন সাইকিয়াট্রিস্টকে তিনি কি দেখিয়েছেন? কোন মনোরোগ বিশেষজ্ঞর কাছে কি তিনি গিয়ে পরামর্শ নিয়েছেন? যদি নিয়ে থাকেন, তার সেই সার্টিফিকেট কি তার কাছে আছে? কি ওষুধ খাচ্ছে, কি তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, কি প্রেসক্রিপশন হয়েছে, কোন মেডিকেল রিপোর্ট আছে? আদৌ কি মহিলাটা ঘটনার পরের থেকে ঘটনার গভীরতা বুঝে 2-3 দিনের মধ্যে থানায় গিয়ে কমপ্লেন করেছেন শিক্ষক অতীন কুমার মণ্ডলের বিরুদ্ধে? কোনো পুলিশ রিপোর্ট, কিচ্ছু। পুলিশ রিপোর্ট, এফআইআর, এখন তো পস্কো আইন বেরিয়েছে, সাথে সাথে মহিলাদের কত হেল্প করা হয়, কিন্তু সে কি সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার কথা একবার চিন্তা করেছিলেন? আপনার মেয়ের সঙ্গে হলে, যারা দর্শক বন্ধু দেখছেন, আপনি থানায় না গিয়ে ঘরে বসে থাকবেন? ছাত্রীটিকে ট্রমা থেকে বের করার জন্য চিকিৎসা না দিয়ে ঘরে বসে থাকবেন? 4 মাস অপেক্ষা করবেন কোনো এক সুদক্ষ, কোনো এক উদার মানসিকতার দিদিমণি কখন এসে আমাকে বলবে অভিযোগ করতে, তখন আমি এগিয়ে যাব? সম্ভব? আপনার আমার বাচ্চার ক্ষেত্রে সম্ভব? আমজাদ আলী, ভিডিওটা আপনিও দেখছেন, আপনার বাচ্চার ক্ষেত্রে হলে এটা করতেন? সম্ভব না? সাথে সাথে এফআইআর করতেন, মেডিকেল করতেন, পার্টি পলিটিক্সকে জানাতেন, ওয়ার্ডে করতেন, কি করতেন আপনি ভেবে দেখবেন। সংবাদ করার আগে, ক্রাইম রিপোর্ট বিশেষত করার আগে কি কি তথ্য লাগে
এরপরে একবার রিসার্চ করে নেবেন কোনো ভালো সাংবাদিকের সঙ্গে বসে। হট করে জাজমেন্ট দিয়ে দেবেন না, তার কারণ জাজমেন্ট দিয়ে দিচ্ছেন যেভাবে আপনি, আপনার যে চ্যানেলটির কমেন্টস রয়েছে, দেখবেন প্রচুর মানুষ কিছু চিন্তা ভাবনা না করেই অতীন মণ্ডলকে কিন্তু দোষী সাব্যস্ত ভেবে নিয়েছেন। আগামী দিনে অতীন কুমার মণ্ডলের বাড়িতে যদি কোনো হামলা হয়, আগামী দিনে অতীন কুমার মণ্ডল শহরে যে কোনো জায়গায় যদি শিক্ষকতা করতে গিয়ে গণপ্রহারের শিকার হয়, তার দায়িত্ব আপনি নেবেন? আপনার চ্যানেলের মাধ্যমে যে ভুল পরিবেশন করেছেন, অতীন কুমার মণ্ডলের সুরক্ষার দায়িত্ব কি আপনি নেবেন? আমি তো অতীন কুমার মণ্ডলকে পরামর্শ দেব, যত শীঘ্র সম্ভব এই আমজাদ আলীর বিরুদ্ধে উকিলের মাধ্যমে কোর্ট নোটিশ করুন। আমি তো অতীন মণ্ডলকে পরামর্শ দেব, যত শীঘ্র সম্ভব এই আমজাদ আলীর বিরুদ্ধে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকার মানহানি করুন। তা না হলে আগামী দিনে এরকম সাংবাদিকতা মানুষের সমাজকে কিন্তু কলুষিত করতে শুরু করবে। আমি যে টপিকগুলো বললাম সেগুলো একবার বিচার করে দেখবেন। পরবর্তী আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখে আপনাদের কাছে আবার আসছি। ওনার মানে আমার মেয়েকে নিয়ে, অতীন মণ্ডল, উনি মানে আমার মেয়েকে নিয়ে যে বাথরুমের পাশে একটা গলিতে গিয়ে ওই পেচ্ছাপের পাশে হাত দিয়ে, জানি না, হ্যাঁ যৌন হেনস্থা করেছে। আমার আর বলতেও ঘৃণা লাগে, টিচার হয়ে এরকম কর্মকাণ্ড আমার স্কুলে তো। ছোট্ট করে যেটা দেখালাম, বাচ্চাটির মা বলল যে তাকে একটি গলিতে নিয়ে গিয়ে মানে বলতেও আমার খারাপ লাগছে, মা কি করে এই কথাটা বললেন? যদি ঘটনাটা মিথ্যা হয়ে থাকে তাহলে মা কি করে বললেন? আমি সত্যি সেই মায়ের পায়ে একবার চরণে প্রণাম করতে চাই। তিনি বলছেন যে নিয়ে গিয়ে একটা নোংরা কাজ করেছেন, অমুক জায়গায় হাত দিয়েছেন। আমি সকলের দর্শক বন্ধুর চোখ খোলার জন্য বলছি, হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা মোড়া, যেহেতু মহিলা স্কুল, সুরক্ষার স্বার্থে গোটা স্কুল করিডোর কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে। গত 4 মাস থেকে 6 মাসের ফুটেজ বার করা হোক, সিসিটিভি ফুটেজ বার করা হোক, আমজাদ আলী নিজে গিয়ে বার করুক, এবং 6 মাস থেকে বর্তমান দিন পর্যন্ত যতদিন অতীন কুমার মণ্ডল এবং ওই ছাত্রীটি একই শ্রেণীকক্ষে ছিলেন ততদিনের ফুটেজ দেখা হোক, যে গত 6 মাসের মধ্যে অতীন কুমার মণ্ডল ওই শিক্ষিকা মাফ করবেন, ওই ছাত্রীটির সঙ্গে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা। সিসিটিভি ক্যামেরা অবশ্যই বারান্দার করিডোরে রয়েছে, এবং ক্লাসরুম থেকে বেরোতে গেলে বারান্দার করিডোর দিয়ে যেতে হবে, জানলা দিয়ে ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। অর্থাৎ সেই ছাত্রীটি যদি অতীন কুমারের মণ্ডলের সঙ্গে, বা সেই ছাত্রীটি আগে যাওয়ার সাথে সাথে তার মিনিট 2-3 মধ্যে পেছনে পেছনে অতীন কুমার মণ্ডলও ওই ছাত্রীর সঙ্গে ওই একই রাস্তা ধরে যাচ্ছেন, এরকম কোনো সন্দেহভাজন সিসিটিভি যদি থেকে থাকে, তাহলে স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাতে তুলে দিক, স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের হাতে তুলে দিক। সেই সিসিটিভি ফুটেজ কোথায়? সিসিটিভি ফুটেজে কি আদৌ দেখা গেছে এরকম কোনো তথ্য যেখানে অতীন কুমার মণ্ডল সেই শিক্ষিকা, সেই নির্যাতিতা, সম্ভবত নির্যাতিতা ছাত্রীকে নিয়ে সন্দেহজনকভাবে কোথাও যাচ্ছে? গত 4 মাস আগেকার ঘটনা বলছেন, আমি বললাম গত 6 মাস ধরে সিসিটিভি ফুটেজ এটা দেখাবো, তাহলে তো সত্য ক্লিয়ার হয়ে যাবে। মা ঠিক বলছেন না মা মিথ্যে বলছেন? যদি সত্য প্রমাণ হয়ে যায়, আমি বলবো অতীন কুমার মণ্ডলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অতীন কুমার মণ্ডলকে একদম সরাসরি যত দূর আইনের ক্ষমতা রয়েছে তাকে শাস্তি দেওয়া। কিন্তু যদি সিসিটিভি ফুটেজে এরকম কোনো ফুটেজ না থাকে, তাহলে কি বেসে রিপোর্টিং করা হলো? এটার কি বেসে ছাত্রীর মা বলা হলো? কেনই বা মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হবে না? এই সমস্ত প্রশ্ন আমার থাকছে। দর্শক বন্ধু, আপনারা কিন্তু উত্তর দেবেন। আমি এরপর আপনাদেরকে দেখাবো ডিপিএসসির চেয়ারম্যান তিনি কি বলছেন, সেটাও আমজাদ আলী কভার করেছেন। আসলে আমজাদ আলী তার যে চক্রান্তের সূত্র, সেগুলো সূত্রের সবকিছুই তিনি কভার করেছেন। স্কুলের রিপোর্টিং করেছেন, বাচ্চার মায়ের বাইট নিয়েছেন, ডিপিএসসির বাইট নিয়েছেন, কিন্তু ক্রাইম রিপোর্ট করতে গেলে যে অভিযুক্ত শিক্ষকের নামে অভিযোগ লাগিয়েছে তাকে তিনি একবার বাইট নিলেন না, তার তিনি একবার উত্তর নেওয়ার প্রয়োজন মনে করলেন না। ভারতবর্ষের সংবিধানে আজমল আজম যে কাসাব তাজ মুম্বাইয়ে গণহত্যা করেছিল, সেই কাসাবকে নিজের পক্ষ রাখার জন্য ভারতের সুপ্রিম কোর্ট ভারত থেকে উকিল দিয়েছিলেন। সবাই জানে যে তিনি কাণ্ডটা করেছেন। কাসাব জানে আমি নিশ্চিত ফাঁসিতে ঝুলবো,
কিন্তু তবুও ভারতবর্ষের সংবিধান তাকে একটা সুযোগ দিয়েছিল একটা উকিল ডেকে নিজের পক্ষ রাখার। আর আমজাদ আলীর যে মিডিয়া রয়েছে, আমজাদ আলীর যে জাজ রয়েছে, কোর্টরুম রয়েছে, মিডিয়ার কোর্টরুম, সেখানে অতীন মণ্ডলের কোন রকম বাইট নেওয়ার তারা ধার ধারলেন না, তিনি ধার ধারলেন না। অতীন কুমার মণ্ডলকে বলে দিলেন সাইকো। আমি শোনাবো তিনি অতীন কুমার মণ্ডলকে সাইকো বলেছেন, নানা রকম বলেছেন, কিন্তু অতীন কুমার মণ্ডলকে যে ফোন করে ঘটনার সত্যতাটা জানা উচিত, সেটা তিনি কিন্তু আমজাদ আলী অতীন কুমার মণ্ডলকে ফোন করে হোক বা তার কাছে বাইট নিয়ে হোক বা অতীন কুমার মণ্ডলের পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করার হোক, সে বিষয়ে তিনি কিন্তু চেষ্টা করলেন না। আমি এ বিষয়ে অতীন কুমার মণ্ডলের সঙ্গে কথা বলি, তিনি সরাসরি উড়িয়ে দিয়েছেন ব্যাপারটা, তিনি সরাসরি এই ব্যাপারটাকে ভিত্তিহীন বলেছেন এবং যে চক্রান্ত তার সঙ্গে হচ্ছে সেই চক্রান্তে কারা কারা যুক্ত থাকতে পারে সেগুলো বলেছেন। এই চক্রান্তে কিভাবে ডিপিএসসি নিজের হাত রাখতে পারে সেটাও তিনি বলেছেন। আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি সেগুলো বলবো না, সেটা অতীন কুমার মণ্ডলের নিজস্ব বক্তব্য, কিন্তু আমার কাছে তো প্রমাণ নেই তাই আমি বলতে পারবো না যে এর সঙ্গে ডিপিএসসি কতটা জড়িত রয়েছে। আমার কাছে যতটা তথ্য রয়েছে তার মাধ্যমে অতীন কুমার মণ্ডলের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু জানতে পারছি যে অতীন কুমার মণ্ডলের শিক্ষকতা নিয়ে দীর্ঘদিন ধরে হরিসভা বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং অন্যান্য দুই একজন শিক্ষক, 2 থেকে 3 জন, এই 4 জনের একটা গ্রুপ অতীন কুমার মণ্ডলকে দীর্ঘদিন ধরে হেনস্থা করার চেষ্টা করছে, তাকে হরিসভা বিদ্যালয় থেকে তোলার চেষ্টা করছে। বিগত দিনে নাকি ডিপিএসসি তে আরটিআই পর্যন্ত করা হয়েছিল যে অতীন কুমার মণ্ডল কেন হরিসভাতে কিভাবে গিয়েছে, কোন ট্রান্সফার অর্ডারে গিয়েছে, কোন মেমো বলে গিয়েছে, কিসের ভিত্তিতে গিয়েছে, এটাও নাকি বিগত দিনে আরটিআই এর মাধ্যমে ডিপিএসসি তে জানা হয়েছিল। অর্থাৎ অতীন কুমার মণ্ডলকে হরিসভা স্কুল থেকে তোলার একটা চক্রান্ত দীর্ঘদিন ধরেই চলে আসছে। যখন এই সমস্ত তথ্য দিয়ে আরটিআই করে সঠিকভাবে ওই স্কুল থেকে তোলা হয়নি, তুলতে পারা যায়নি, তখন অতীন কুমার মণ্ডলকে এইরকম একটা গভীর চক্রান্তের শিকার করে ওই স্কুল থেকে তোলার একটা চেষ্টা সম্ভবত হয়ে থাকলেও হতে পারে এবং সেটার সঠিক তথ্য প্রমাণ আপনাদের হাতে খুব তাড়াতাড়ি আমি তুলে দেবো। সেই শিক্ষকদের নাম এখন বলবো না, সেই কর্মীর নাম এখন বলবো না, কিন্তু এই ঘটনা যেদিন নির্দোষ প্রমাণ হবে তার সাথে সাথে এই সমস্ত কিছুই আপনাদের দর্শকদের সামনে থাকবে। ততদিন সত্যর তথ্যে যতদিন আমার হাতে পাকাপোক্ত না আসছে আমি কোন রকম তাদের নাম বা সেই সমস্ত কর্মীর নাম উল্লেখ করতে অসমর্থ। এটা রিপোর্টিং এ হয় না, যতক্ষণ না কোনো তথ্য আসে, যতক্ষণ না কোনো অভিযোগের সঠিক নিয়ম আসে, সেটা কিন্তু দেখানো যায় না। আমি আমজাদ আলী নই, আমি মাস কমিউনিকেশন পড়িনি, তবু কিছুটা ঘাটাঘাটি করে জানার চেষ্টা করি যে কতটুকু আমাদের এখতিয়ার রয়েছে ডিজিটাল সংবাদ করার জন্য। তো পরবর্তী আপনাদেরকে ডিপিএসসি চেয়ারম্যানের বক্তব্যটা একবার দেখাই। অবশ্যই তো প্রতিবাদকে থামাতে বলেছে, প্রতিবাদ তো হবেই, এবং আমরা তো সবাই সাংসারিক জীবনের লোক মানুষ, কাজেই তো আমাদের সেভাবেই চলতে হবে। বিচারটা কতদূর পর্যন্ত এগোবে, বিচার কি পাবে মনে হচ্ছে? আমরা আগে সত্যাসত্য দেখি কি অভিযোগটা, এবং দরকার হলে তাদের সঙ্গে কথা বলবো, যাদের সংশ্লিষ্ট ব্যাপার তাদের সঙ্গে কথা বলে ঘটনার গভীরতাটা জেনে আমরা নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি নেব। শুনলেন আলফা নিউজের ডিপিএসসি চেয়ারম্যান কি বলছেন, যে সঠিক তথ্য প্রমাণ হলে বা এটা নির্দিষ্ট প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু একটা সূত্র যে বলছিলাম যে অতীন কুমার মণ্ডলকে ওই স্কুল থেকে তোলার সম্ভবত একটা সার্কেল রয়েছে, যে সার্কেলে গতকাল একটি খবর বেরিয়েছে যেটাতে এই সার্কেলে সম্ভবত ডিপিএসসিও যুক্ত নয়, তো এটা একটা প্রশ্ন উঠছে, আপনারা এর উত্তর দেবেন। আমি তার তথ্য আপনাদেরকে দিচ্ছি। আপনাদের স্ক্রিনে একটা চিঠি রয়েছে, সেই চিঠিতে আপনারা দেখতে পাচ্ছেন যে জবে 50 থেকে 60 জন শিক্ষক মিলে অতীন কুমার মণ্ডলের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত নিয়ে আওয়াজ তুলেছিলেন। সেই শিক্ষকদের মধ্যে থেকে 7 থেকে 8 জনের মধ্যে 2 থেকে 3 জন এমন শিক্ষক রয়েছে যাদেরকে সেই দিনই ডিপিএসসি ট্রান্সফার করে দিয়েছে। এই ঘটনার তদন্ত না হয়ে অতীন মণ্ডল অভিযুক্ত কিনা, যে ছাত্রীর মা তাকে অভিযুক্ত করেছে সে সত্যি বলছে না মিথ্যে বলছে, তদন্ত কমপ্লিট না হয়ে অতীন মণ্ডলকে শাস্তি ঘোষণা করা হয়নি, রেগুলেশন ট্রান্সফার হিসাবে তাকে তার আগেকার স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। এবং তার সাথে সাথে এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন আসমা আলম, তাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই আন্দোলনের আরেক মুখ ছিলেন নিবেদিতা কোনার, তাকেও ট্রান্সফার করা হয়েছে।
তো এর সঙ্গে কি, এই আন্দোলনের সঙ্গে কি এই ট্রান্সফারের কোনো যুক্ত থাকতে পারে? যদি থেকে থাকে তাহলে ডিপিএসসি কেন এর মধ্যে হঠাৎ অতীন কুমার মণ্ডলকে তুলে দিতে গেল? ডিপিএসসি এত তড়িঘড়ি অভিযোগ পাওয়ার সাথে সাথেই অতীন কুমার মণ্ডলকে এবং আরো অতীন কুমার মণ্ডলের সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তার সঙ্গে এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদেরকে সরিয়ে দিতে গেলেন হঠাৎ করে এত তাড়াতাড়ি। যেদিন তারা আন্দোলন করলেন সেই দিন বিকেলে ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল, তার এর পেছনে কোনো চক্রান্তের গন্ধ নেই তো? বহু শিক্ষক বা বহু সাধারণ মানুষ তো অতীন কুমার মণ্ডলের এই রেগুলেশন ট্রান্সফারকে একটা পানিশমেন্ট ট্রান্সফার হিসাবেই ভাববে এবং তারা তাকে অ্যাবিউজ করার চেষ্টা করবে। সে যে স্কুলে যাবে সেই স্কুলের ছাত্ররা তাকে, তার গার্জিয়ানরা তাকে ভাববে এ হয়তো পানিশমেন্ট পেয়ে এসছে, তারা বুঝবে না এটা কোনো রেগুলেশন ট্রান্সফার, তাকে তারাও কিন্তু কলঙ্কিত নজরে দেখবে। তাহলে ডিপিএসসির যে একটা চক্রান্ত এর মধ্যে আদৌ থাকলেও থাকতে পারে, ডিপিএসসির আমি বলবো না, ডিপিএসসি দু একজন স্টাফের, চেয়ারম্যান স্বয়ং তিনি এরকম একটা অর্ডারে সই করে দিলেন কোনো রকম চিন্তা ভাবনা না করে। আমার কাছে খবর রয়েছে যে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ে একজন শিক্ষক অতীন কুমার মণ্ডলকে তুলে নেওয়ার জন্য সেই স্কুলে কিন্তু টিচার ডেফিসিট হয়ে গেল। অর্থাৎ সরকার মতে কোন স্কুলে 30টা ছাত্রছাত্রীর পিছনে একটা শিক্ষক লাগে। হরিসভা স্কুলের যা ছাত্রী ক্যাপাসিটি তার থেকে অতীন কুমার মণ্ডলকে তুলে নিলে দেখা যাচ্ছে সেই স্কুলে সম্ভবত টিচার ডেফিসিট হয়ে যাচ্ছে, ছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে ছাত্রীদের পড়াশোনার উপর প্রভাব পড়বে। এবং আশ্চর্যজনকভাবে অতীন কুমার মণ্ডলকে তুলে অন্য কোনো ডেফিসিট স্কুলে দেওয়া হলো না, এমন একটি স্কুলে দেওয়া হলো যে স্কুলে অলরেডি টিচার লাগবে না। 65টা টিচার রয়েছে ইন্দ্রপ্রস্থ স্কুলে, তাকে দেওয়া হয়েছে। সেখানে সম্ভবত 65-70টা টিচার রয়েছে, 5টা শিক্ষক অলরেডি সেখানে বসে রয়েছে। আবার অতীন কুমার মণ্ডল 4টে বসে রয়েছে, সম্ভবত অতীন কুমার মণ্ডল গেলে 5টা হবে। তার মানে সেখানে শিক্ষক সংখ্যা 10 থেকে, তার মানে সেখানে শিক্ষক সংখ্যা 5 হয়ে গেল, ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা হওয়া উচিত ছিল 150, সেই জায়গায় মাত্র রয়েছে 70। আবার আমার কাছে এও খবর রয়েছে যেখানে শিক্ষক লাগবে না এরকম প্রচুর স্কুল রয়েছে, যেখানে শিক্ষক লাগবে এরকমও প্রচুর স্কুল রয়েছে, তাদেরকে কিন্তু তোলা হলো না। তারা বহুবার ডিপিএসসি তে আবেদন করছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে কোনো রকম ট্রান্সফার অর্ডার কেন্দ্র থেকে না এলে, অর্থাৎ কলকাতা থেকে না এলে, সেন্ট্রাল বলে আমাদের রাজ্য দপ্তরটাকে, তো সেই রাজ্য দপ্তর থেকে যতক্ষণ না ক্লিয়ারেন্স আসে ট্রান্সফার এখন বন্ধ রয়েছে, তাদেরকে বলা হচ্ছে। তাহলে এই ট্রান্সফারটায় কিভাবে সই হয়ে গেল? এটাই কি রাজ্য দপ্তরের কোনো রকম সই লাগেনি, বা এটার কি রাজ্য দপ্তরের পারমিশনের বাইরে? আমার জানা নেই। অতীন কুমার মণ্ডল আগে ইন্দ্রপ্রস্থ স্কুলেই ছিলেন, বর্তমানে হরিসভা স্কুলে ছিলেন, আবার তাকে ইন্দ্রপ্রস্থতে দেওয়া হয়ে গেল। কিন্তু হরিসভা স্কুল থেকে তার স্যালারি বিল হতো। একজন শিক্ষকের আইএসএমএস পোর্টালে হরিসভা স্কুলের নাম রয়েছে, অর্থাৎ তাকে পুরনো স্কুলে ফেরতের নামে যে বলা হচ্ছে তাকে পুরনো স্কুলেই ফেরত পাঠানো হলো, কিন্তু সেটা পুরনো স্কুলে ফেরত পাঠানো নয়, এটা আমার মতে ধারণা। কারণ তার যদি সে পুরনো ইন্দ্রপ্রস্থেরই টিচার হতো তাহলে তার স্যালারি বিল আজও ইন্দ্রপ্রস্থ থেকেই হতো, তাহলে তার আইএসএমএস এ আজও ইন্দ্রপ্রস্থই নাম থাকতো। এগুলো কিন্তু তার কিছুই নেই। আমি জানি না কতটা যৌক্তিকতা রয়েছে এর পিছনে। অতীন কুমার মণ্ডল আগামী দিনে কি করবেন সেটাও আমি জানি না। আমার তো মনে হয় অতীন কুমার মণ্ডলকে অবশ্যই কোনো রকম পদক্ষেপ নেওয়া দরকার রয়েছে, তা নাহলে সবাই এই ঘটনাটাকে সত্যি বলে মেনে নেবে। তো ডিপিএসসি যেটা বলছিলাম, যে ডিপিএসসির 10 নম্বর ঘরে বসে 3-4 জন শিক্ষক এবং এক কর্মী এর পেছনে চক্রান্তের পেছনে সামিল রয়েছেন, সেটা এই ঘটনা দেখলেই বোঝা যায়। তড়িঘড়ি তাকে সেই স্কুল থেকে এলিগেশন লাগিয়ে তোলা, এবং তোলার পেছনে প্রচুর গাফিলতি। এত শিক্ষক আবেদন করছেন যে আমি স্কুলে ফাঁকা বসে আছি, গল্প করছি, মুড়ি খাচ্ছি, কিন্তু ছাত্র নেই, এমন কোন স্কুলে দেওয়া হোক যে স্কুলে আমি শিক্ষকতা করতে পারি। তাদেরকে বলা হচ্ছে কলকাতার পারমিশন লাগবে, অথচ অতীন কুমার মণ্ডলকে তার সঙ্গে আন্দোলনে যুক্ত থাকা তড়িঘড়ি কোনো শিক্ষকদের তাড়াতাড়ি তুলে দেওয়া হলো, যাদের স্যালারি বিল পর্যন্ত সেই স্কুলে হচ্ছে, যাদের আইএসএমএস পোর্টালে তাদের সেই স্কুলের নাম লেখা হচ্ছে, অথচ তাদেরকে বলা হচ্ছে তাদেরকে পুরনো স্কুলে ফিরিয়ে দেওয়া হলো। কিভাবে? রহস্য উন্মোচন হওয়া দরকার। একজন সাংবাদিক, প্রকৃত সাংবাদিক আমজাদ আলী যদি হতেন তাহলে এই সমস্ত রহস্য নিয়ে খবর করতেন। একদিন কিছু পেয়ে গেলাম আর একজনকে বদনাম করে দিলাম, সেইভাবে সাংবাদিকতা করতেন না। আমি সমস্ত গভীরতা নিয়ে আপনাদেরকে ডিটেলসে খুলে খুলে বললাম। আগামী দিনে এর পার্ট 2 বানিয়ে অতীন কুমার মণ্ডল যখন এই যুদ্ধে জয়লাভ করবে, আমরা সকলে তার পাশে রয়েছি, এই যুদ্ধে জয়লাভ করবে, সেদিন
সমস্ত খোলাসা নিয়ে, ভয়েস রেকর্ডিং ক্লিপ নিয়ে, কি কি চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে আমি আসব। ততদিন ধৈর্য ধরে বসে থাকুন এবং ভিডিওতে কমেন্টস করুন যে আমজাদ আলীর প্রতিবেদন দেখে অতীন কুমার মণ্ডলকেও যারা অভিযুক্ত সত্যি ধরে নিয়েছিলেন, আমার যে পয়েন্টসগুলো আমি বললাম সেগুলো দেখে আপনাদের যদি কোথাও মনে হয় যে আমি ভুল বললাম, অবশ্যই আমাকে গালিগালাজ করবেন, আমাকে সেই ভুলটা ধরিয়ে দেবেন। কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম আমার মনে হয় না সম্ভবত এই পয়েন্টগুলো আপনাদেরকে ফেলে দেওয়ার মতো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে তার সিসিটিভি ফুটেজ কোথায়, তাহলে সেই ছাত্রী কেন পুলিশের কাছে কমপ্লেন করলো না, তাহলে তার মা কেন মেডিকেল করালো না, প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তর জানি না কবে সামনে আসবে। এবং অতীন কুমার মণ্ডলকে যেভাবে তড়িঘড়ি বিদ্যালয়ে পাল্টে দেওয়া হলো, তাতে বোঝা গেল যে এর পেছনে ডিপিএসসি 10 নম্বর ঘরে যে চক্র বসেছিল তারও কিন্তু একটা অসাধু যোগ রয়েছে। এটা আমার সম্ভবত ধারণা। আপনাদের কি ধারণা সেটা আপনারা বলবেন। আজকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর যেখানে এরকম কোনো অন্যায়ভাবে কাউকে অভিযুক্ত করে দেওয়া হবে, যদি কেউ না পাশে থাকে, সঠিক তথ্য যদি আপনাদের হাতে প্রমাণ থাকে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই সঠিক তথ্য প্রমাণ পেলে প্রতিবেদন করব এবং প্রশাসনের দ্বারস্থ সবার আগে হবেন। কাউকে গণপিটুনি দিয়ে কোনো রকম কোনো জায়গায় নিজেরা হিরো সাজতে যাবেন না। এটা অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়। তাই সকলে ভালো থাকবেন।